আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো গত ক্লাসে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজনী, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি এই ভিডিওতে এই টপিকগুলো বাদেও আমি আরও কিছু টপিক অ্যাড করছি, সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজনী অ্যান্ড পরিবর্তনশীল যোজনী এবং যোগমূলক। এই বিষয়গুলো আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আসো, যোজ্যতা ইলেকট্রন কি। এখানে তোমরা নোটে খেয়াল করলে দেখবা আমি সংজ্ঞাটা খুব সুন্দর করে দিছি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে, দ্যাট মিন্স যতটি, এই কথাটা খেয়াল রাখবা, মানে তোর সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। যেমন পটাশিয়ামকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা এই জিনিসগুলো পাই, যেমন 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে কয়টা পাচ্ছি? একটি ইলেকট্রন পাচ্ছি, 4s1, দ্যাট মিন্স একটা ইলেকট্রন পাচ্ছি। আর সুতরাং পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কয়টি? একটি। সেম ফ্লোরিনে আসো, ফ্লোরিনকে আমরা ইলেকট্রন বিন্যাস করলে ফ্লোরিনে ইলেকট্রন থাকে 9টা, প্রথম শক্তি স্তরে 2টা, এর পরবর্তী শক্তি স্তরে কয়টা পাইছি? 7টা। তাহলে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কয়টি? 7টি। তাহলে যোজ্যতা ইলেকট্রন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো, যোজ্যতা এবং যোজনী কি। যোজ্যতা হচ্ছে, সহজ ভাষায় বলতে গেলে, যোজ্যতা বা যোজনী হচ্ছে দুইটা একই কথা, যেই কথা যোজ্যতা সেম যোজনী। দেখো, ধাতুর ক্ষেত্রে আমরা তার সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা পাবো সেটাই হচ্ছে তার যোজনী। কি বলছি ভাইয়া? ধাতুর ক্ষেত্রে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই হলো যোজনী। যেমন সোডিয়াম একটা ধাতু, সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি পাই? তার সর্বশেষ শক্তি স্তরে 3s1 একটা উপশক্তি স্তর পাই না? ওই অর্থাৎ ওই উপশক্তি স্তরে কি পাচ্ছি? মাত্র একটা ইলেকট্রন পাচ্ছি, অর্থাৎ 3s1, 1 মিনস একটা ইলেকট্রন, তাহলে একটি ইলেকট্রন পাচ্ছি। এখন তাহলে বলছি কি, ধাতুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হলো যোজনী, দ্যাট মিনস এখানে একটা ইলেকট্রন আছে, সুতরাং এখানে যোজনী হবে কত? সোডিয়ামের যোজনী হবে 1। আবার ক্যালসিয়াম আসো, ক্যালসিয়াম যদি আসি তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন পাচ্ছে কয়টা? অর্থাৎ 2টা, দ্যাট মিন্স 4s2, দ্যাট মিন্স কয়টা? 2টা ইলেকট্রন পাচ্ছে। এখন তাহলে সংজ্ঞা অনুযায়ী কী হবে, বা আমাদের যেই তত্ত্বটা আছে সেই অনুযায়ী যোজনী হবে 2। তুমি যদি অধাতুর ক্ষেত্রে দেখো, তাহলে অধাতুর ক্ষেত্রে কথা হচ্ছে কীরকম? অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করতে, কী বলছে ভাইয়া? 8টি ইলেকট্রন পূর্ণ করতে যতটি ইলেকট্রন প্রয়োজন সেই সংখ্যাই যোজনী। আচ্ছা, তুমি বলতে পারো 8টি কেন? কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের, অর্থাৎ কোনো একটি মৌল যৌগ গঠনের নিয়ম অনুযায়ী বা যৌগ গঠন করবে কিনা সেটা নির্ভর করতেছে, তাকে কিছু নিয়ম মানতে হবে। এই নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম হচ্ছে কীরকম? অষ্টক নিয়ম পূরণ করা বা অষ্টক নিয়ম মানা। এখন কোনো একটি মৌল অষ্টক নিয়ম মেনে চলতে গেলে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূরণ হতে হয়। বলছে কি, কোনো একটি মৌল অষ্টক নিয়ম পূরণ করতে গেলে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে হবে। এখন 8টি কেন? তুমি বলতে পারো 8টি কেন? কারণ হচ্ছে যত মৌল আছে প্রত্যেকটি মৌল চায় তার আশেপাশে, তার মানে কাছাকাছি যেই নিষ্ক্রিয় মৌলটা আছে সেইটার ইলেকট্রন বিন্যাস ধারণ করতে। যেমন নিষ্ক্রিয় মৌল কোনগুলো? যেমন হিলিয়াম, তারপর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌল বা এগুলোকে নিষ্ক্রিয় গ্যাসও বলা হয়। হ্যাঁ, এগুলো কারোর সাথে বিক্রিয়া করে না, এগুলো একদম নিষ্ক্রিয় থাকতে চায়, সে নিজে নিজে পরিপূর্ণ, তার কাউকে দেওয়া লাগতেছে না, কারো থেকে নেওয়াও লাগতেছে না, তো সবাই কি করে? ওদের মতো হতে চায়। এখন অধাতুরাও কি করে? ওদের মতো হতে গিয়ে তাকে আর অন্য কারো থেকে ইলেকট্রন ধার নিতে হচ্ছে। এখন অধাতু এরকম একটি অধাতু যদি আমরা দেখি, যেমন ফ্লোরিন একটি অধাতু, যেটা হেলোজেন গ্রুপের একটি মৌল। যেমন হেলোজেন গ্রুপের অধাতুগুলো কী কী? এগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকম এগুলো, ঠিক আছে, আরও আছে। এখন আমরা যদি ফ্লোরিনকে দেখি
তখন ফ্লোরিনের তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টি ইলেকট্রন আছে। এখন ধাতু তার সর্বশেষ শক্তি স্তরে 1 2 3 এরকম ইলেকট্রন থাকে ধাতুর ক্ষেত্রে। কি বলছি ভাইয়া? ধাতুর ক্ষেত্রে সচরাচর সর্বশেষ শক্তি স্তরে 1 2 3 এই সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো এরা কি করে? ওইগুলোর প্রতি আকর্ষণ কম, হ্যাঁ, ওইগুলো তারা দান করতে পারে ওই ইলেকট্রনগুলো। কিন্তু অধাতুর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার সর্বশেষ শক্তি স্তরে 4টা 5টা 6টা 7টা 8টা এরকম ইলেকট্রন থাকে। তো ওরা কি করে? ওরা ওই ইলেকট্রনগুলো এত বেশি ইলেকট্রন কাউকে দিতে চায় না বা দেয় না সচরাচর। ওরা কি করে? আরও কিছু ইলেকট্রন এনে তার অষ্টক পূরণ করার জন্য, অর্থাৎ 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য আরও কিছু ইলেকট্রন নিয়ে আসতে চায়। এখন ফ্লোরিন যদি এরকম আরও কিছু ইলেকট্রন বাইরে থেকে নিয়ে আসতে চায়, অর্থাৎ তার তো অষ্টক পূরণ করতে হবে, 8টি ইলেকট্রন পূর্ণ করতে হবে সর্বশেষ শক্তি স্তরে। কিন্তু তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 7টি। তাহলে তার আরও একটি ইলেকট্রন কারো থেকে ধার নিতে হবে না? এই যতটি ইলেকট্রন নিচ্ছে সেটাই হচ্ছে ওই অধাতুটির যোজনী। তাহলে ফ্লোরিনের যোজনী কত পাচ্ছে ভাইয়া? 1। এখন ফসফরাস আসলে সেমভাবে ফসফরাসও কি একটা অধাতু। এখন ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কতটা পাচ্ছে ইলেকট্রন? 2 + 3 দ্যাট মিনস 5টি। এখন 5টি ইলেকট্রন আছে, হ্যাঁ। এখন 5টি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে আছে। আমরা বলছিলাম কি প্রত্যেকেই চাই যৌগ গঠনের সময় তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করতে। এখন 5টি ইলেকট্রনের মধ্যে কয়টি ইলেকট্রন দিলে 8টি হচ্ছে? সেটা হচ্ছে 3টি ইলেকট্রন দিলে। তো 3টি ইলেকট্রন দিলে যেহেতু 8টি হচ্ছে, দ্যাট মিনস এটার যোজনী হচ্ছে 3। বোঝা গেছে? এটা হচ্ছে সহজ ভাষায়। আমাদের বইতে এটা হাইড্রোজেন এবং ক্লোরিন, অক্সিজেন এদের সাথে তুলনা করে কি করা হয়েছে? যোজনী কনসেপ্টটা ক্লিয়ার করা হয়েছে। এভাবে পারা যাবে। আমি যেভাবে বোঝাচ্ছি এভাবে পারলে ম্যাক্সিমামই তুমি যোজনী বের করতে পারবা এবং যোজনী রিলেটেড সব কিছু সলভ করতে পারবা। এখন আসো পরিবর্তনশীল যোজনী কী? সংজ্ঞায় বলা হচ্ছে কিছু কিছু মৌল একাধিক যোজনী প্রদর্শন করে, ওই মৌলের যোজনী হলো পরিবর্তনশীল যোজনী। তাহলে এখানে যতগুলো আমি দেখাইছি যেমন ফ্লোরিন, ফসফরাস, এগুলো একটা যোজনী প্রদর্শন করতেছে। কিন্তু কিছু মৌল আছে এরা একটা যোজনী প্রদর্শন করে না, এরা ভিন্ন ভিন্ন মানের যোজনী প্রদর্শন করে। যেমন সালফার 3টা যোজনী প্রদর্শন করে। সালফারের যোজনী হচ্ছে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। এখন এগুলা কীরকম হয় বা কেমনে হয় এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। চলো তাইলে এখন সালফারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন পাচ্ছে কয়টা? 6টা। তাহলে প্রথমত সালফার একটা অধাতু হিসেবে আমরা বলতে পারি তার আর 2টা দিলে সে অষ্টক পূরণ করতেছে, অষ্টক নিয়ম মেনে চলতেছে। দ্যাট মিনস আর 2টা দেওয়া মিনস কি যতটি ইলেকট্রন, ওই যে অধাতুর ক্ষেত্রে বলা হয়েছিল কি যতটি ইলেকট্রন প্রয়োজন, তাহলে 2টি ইলেকট্রন প্রয়োজন, দ্যাট মিনস 2। এটা গেল। এখন সালফারকে প্রথম উত্তেজিত অবস্থায় যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন দেখব, হ্যাঁ, উত্তেজিত অবস্থার ক্ষেত্রে একটা যোজনী নির্ণয়ের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি সেটা তোমাকে দেখতে হবে। এখন উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে কি হয় দেখো, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কি 3s2 এবং 3p4। এই 3p4 এটাকে আমরা 3p4 এই অরবিটালটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 3px, 3py, 3pz। তাহলে প্রত্যেকটা অরবিটালে এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে হুন্ডের নিয়ম অনুযায়ী 2টা ইলেকট্রন থাকতে পারে। এখন নিয়ম হচ্ছে প্রথমে একটা করে দেবো। আমি 3px কে একটা দিলাম, 3py কে একটা দিলাম, 3pz কে একটা দিলাম। আর আছে কয়টা আমার? তাহলে আমি কয়টা দিছি এখন? 3টা দিয়ে দিছি, তাই তো? এটাকে এখান থেকে একটা ইলেকট্রন তো 3px এ আসা উচিত, তাই না? মানে 4টা যদি থাকে আর কি, কিন্তু সেটা থাকবে না। 3px এর মধ্যে 3dও তো আর একটা অরবিটাল হতে পারে, 3d তো অরবিটাল একটা হতে পারে। এখন একটা ইলেকট্রন 3px এ না গিয়ে সেটা 3dxy এ চলে যায়, 3dxy, 3d অর্থাৎ 3d তে চলে যায় আর কি, 3d অরবিটালে চলে যায়। তো 3d অরবিটালকে আবার 5টা ভাগে ভাগ করা যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব। দেখো
3D XY 3D এর একটি উপশক্তি স্তর, ঠিক আছে। তাহলে এখন এই জায়গায় দেখো তো বিজুট ইলেকট্রন সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা বিজুট ইলেকট্রন সংখ্যা, তাহলে যোজনী হবে 4। ওই যে উত্তেজিত অবস্থার ক্ষেত্রে কি বলছিলাম, বিজুট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে যোজনী, ঠিক আছে। এখন আসো এরপর হচ্ছে দ্বিতীয় উত্তেজিত অবস্থা। দ্বিতীয় উত্তেজিত অবস্থায় যদি আমরা যাই, অর্থাৎ সালফারকে আমরা আরও উত্তেজিত করবো। এখন প্রথমবার উত্তেজিত হয়েছে, আরও উত্তেজিত করবো। আরও উত্তেজিত করলে সর্বোচ্চ শক্তি স্তরে কী কী পাচ্ছি আমরা? দেখো 3s1, অর্থাৎ দেখো 3s2টা কি হয়ে গেল? 1 হয়ে গেল। অর্থাৎ এখান থেকে একটি ইলেকট্রন কোথায় চলে গেছে? ওই যে 3D YZ চলে গেছিলো, ঠিক আছে। 3D YZ চলে গেছে একটা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে 3p3 মিনস হচ্ছে এই যে 3p3, 3px একটা, 3py একটা, 3pz একটা, এবং 3d2 ডিতে কয়টা আসছে? এখন প্রথম উত্তেজিত অবস্থায় ডিতে ইলেকট্রন ছিল হচ্ছে একটা, এখন ডিতে ইলেকট্রন হয়ে গেছে 2টা। তাহলে ওই 2টা আমরা উপশক্তি স্তর অনুযায়ী ভাগ করে দিলে 3dxy 3dyz এখানে একটা করে ইলেকট্রন দিতে পারছে। কিন্তু আমাদের আর ইলেকট্রন না থাকায় আমরা এদিকে ইলেকট্রন দিতে পারতেছি না। আমরা কিন্তু 3d অর্থাৎ ডিতে আমরা কয়টা ইলেকট্রন দিতে পারি? ডিতে সর্বোচ্চ 10টা ইলেকট্রন দেওয়া যায়। অর্থাৎ প্রত্যেকটাতে তুমি 2টা করে দাও, 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ 5 দুগুণে 10টা হবে না? 10টা ইলেকট্রন দেওয়া যায়। আর ফিতে তো জানোই, ফিতে তো 2টা করে দিলে 6টা, তাহলে ফিতে সর্বোচ্চ ইলেকট্রন দেওয়া যায় 6টা। এসে সর্বোচ্চ ইলেকট্রন দেওয়া যায় 2টা, কিন্তু আমাদের না থাকার কারণে বা উত্তেজিত অবস্থার কারণে এস থেকে একটি ইলেকট্রন ডিতে চলে গেছে। এখন তাহলে এখানে বিজুট ইলেকট্রন সংখ্যা আমরা গণনা করলে দেখি কয়টা ইলেকট্রন? 6টা। আর তাহলে বিজুট ইলেকট্রন সংখ্যায় হচ্ছে কি উত্তেজিত অবস্থা যোজনী। সো যোজনী হচ্ছে কয়টা? 6টা। সুতরাং সালফারের যোজনী কী কী পাচ্ছি আমরা? 2 4 6 প্রমাণিত। আশা করি বুঝতে পারছো পরিবর্তনশীল যোজনী কি। এখন বাকিগুলো নিজেরা পারবা, এভাবে ভেঙে ভেঙে দেখবা বিজুট ইলেকট্রন কয়টা হয়। আসো যৌগমূলক কি জিনিসটা। যৌগমূলক হচ্ছে একাধিক পরমাণুর একটি গ্রুপ যখন একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে। যেমন SO4 2 SO4 2 এটা একটা কি? এটা একটা আয়নের ন্যায় আচরণ করে। SO4 2 যেহেতু একটা আয়নের নিয়ে আচরণ করতেছে, আর আমরা আয়নের ক্ষেত্রে উপরে যে মাথার উপর যে চার্জটা থাকবে সেটাকেই ধরে নিব যোজনী। অর্থাৎ চার্জের ক্ষেত্রে তো ধনাত্মক ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী কখনো ধনাত্মক ঋণাত্মক হতে পারে না। সুতরাং যোজনী একটা সংখ্যা জাস্ট, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমরা সামনে আরও এরকম সুন্দর সুন্দর বিষয় নিয়ে, এরকম কনফিউজিং বিষয় নিয়ে এভাবে সলভ করব, এভাবে আলোচনা করব। আশা করি তোমাদের উপকার আসবে। আমাদের বন্ধুদের গ্রুপে ইনভাইট দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।